নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্প ও কবিতার আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি পাঠ করব একটি মজার গল্প, সাহিত্যিক প্রমথ চৌধুরী রচিত সরু মোটা। আমি যখন আমার আত্মীয় শ্রীকণ্ঠবাবুর পুত্র নীলকণ্ঠের ফকিরহাট কাছারির আদায়কারী ছিলাম, তখন একদিন শুনলুম যে নীলকণ্ঠবাবুর দুজন বন্ধু পাড়াগা দেখতে আসছেন। আমরা যেমন কলকাতায় যাই চিড়িয়াখানা দেখতে, তাঁরাও তেমনি কলকাতা থেকে মফস্বল নামক চিড়িয়াখানাটি দেখতে আসছেন এবং আমাদের কাছারিতে দিন কতক থাকবেন। নীলকণ্ঠবাবুর কলকাতার বন্ধুরা স্টেশন থেকে 3 মাইল পথ এলেন, একজন গরুর গাড়িতে আর একজন রাম ছাগল টানা ছেলেদের ঠেলা গাড়িতে। এর কারণ, এক বন্ধু ছিলেন রোগা এবং দ্বিতীয় বন্ধু নবীনমোহন ছিলেন মোটা। এত মোটা যে তাকে চর্বির গোলা বললেও হয়। তিনি সুন্দর কি অসুন্দর তা বলতে পারিনি, কারণ তার নাক চোখ সব মাংস আর চর্বিতে ডুবে গেছে। শুনলুম তাঁরা নাকি খুব কম খান। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খান কতক বাসি লুচি ও গুড় আর কাঁচা ছোলা ও কাঁচা মুগের ডাল। দুপুরবেলা ভাত খেতেন না, খেতেন চালের পায়েস আর তার সঙ্গে পান্তুয়া প্রভৃতি মিষ্টান্ন। বিকেলে 1 বাটি ক্ষীর ও তার সঙ্গে আম কাঁঠাল প্রভৃতি ফল ফুলুরি। রাতে খেতেন পরোটা, মাছের কোপ্তা, মাংসের কাবাব, তার উপর 1 বাটি ক্ষীর। নবীনমোহন লোকটি অতিশয় নির্বিবাদী, যা দেখতেন তাতেই আশ্চর্য হয়ে যেতেন। যথা খড়ের চাল, দরমার বেড়া আর আমাদের মতো জানোয়ারদের আচার ব্যবহার। তার ছোট ছোট চোখে যা পড়তো তাই নাকি অতি নতুন আর অতি সুন্দর। এদিকে ধনপতিবাবু অর্থাৎ রোগা লোকটি ছিলেন সব বিষয়ে উদাসীন। এমনকি তার কোনো কথায় কিংবা ব্যবহারে টাকার গরমাইয়ের পরিচয় পর্যন্ত কোনোদিন পায়নি। আমাদের তিনি জানোয়ার হিসাবে দেখতেন না, দেখতেন শুধু অসভ্য মানুষ হিসাবে। ধনপতিবাবু সভ্যতার নানা রকম মাল মশলার অভাবে সর্বদাই অত্যন্ত অসুবিধা বোধ করতেন। তিনি ঘড়ি ঘড়ি সিগারেট খেতেন, অথচ সিগারেট ধরাবার জন্য দেশলাই যথেষ্ট সঙ্গে আনেননি। ফকিরহাটের কাছারিতে দেশলাই পাবেন এই ভরসায়, কিন্তু আমাদের কাছারিতে দেশলাই ছিল না। আমরা তামাক খেতুম আর কলকে টিকে ধরাতুম চকমকি ঠুকে। এই কথা আমাদের মুখে শুনে ধনপতিবাবু তার বন্ধুকে বললেন। তিনি তা শুনে মহা উল্লাসিত হয়ে ওঠেন এবং বন্ধুকে বলেন, তুমি চকমকি ঠুকে সিগারেট ধরাও না কেন? জসমিন দেশে যদাচার। তিনি উত্তর করেন, আমি চকমকি ঠুকতে পারি নে, আর তার অগ্নিস্ফুলিঙ্গ সিগারেটের মুখে ফেলতেও পারি নে। তাতে নবীনমোহন বলেন, তুমি তো হাতের কাজ কিছুই করতে পারো না, কি করে চকমকি ঠুকতে হয় এরা আমাকে দেখিয়ে দিন, আমিই তোমার কাজ করে দেব। আমার ডাক পড়ল এবং ধনপতিবাবুর আদেশে আমি তাদের সম্মুখেই চকমকি কি করে ঠুকতে হয় ও পাথর থেকে আগুন বার করতে হয় তা দেখিয়ে দিলুম। এক নজরেই নবীনমোহন এই বিদ্যা শিখে নিলেন এবং আমাকে বললেন, ও পাথর আর লোহা আমার কাছে রেখে যান, আমি যা করবার তা করব। খানিক পরে আমি পাশের ঘর থেকে ঠুংঠাং শব্দ শুনলুম। তারপরেই ধনপতিবাবু চিৎকার করে উঠলেন, কে আছো? নবীনবাবু এসে কে রক্ষা করো, এসে সে পুড়ে মরছে। আমি তাদের শোবার ঘরে ছুটে গিয়ে দেখি নবীনমোহন কাঠের চৌকিতে বসে আছেন, আর তার পাশে মেঝের উপর ইন্দ্রধনু সব রকমের রঙের পশমে তৈরি একটি গলাবন্ধ পড়ে আছে। চকমকি একবার সজোরে ঠুকতে একটি অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে গিয়ে সেই গলাবন্ধের উপর পড়েছে। পশমে আগুন লেগে গেছে আর তা থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে।
নবীনমোহন তার স্থূল দেহ নিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে সেখান থেকে নড়তে পারছেন না। আমি তার উপর এক ঘটি জল ঢেলে দিতেই সব নিভে গেল। এরপর ধনপতিবাবু তার বন্ধুকে কড়া হুকুম দিলেন, আর যেন আগুন নিয়ে খেলা করা না হয়। আমরা এখানে হাওয়া খেতে এসেছি, আগুনে পুড়ে মরতে নয়। নবীনমোহনের শখ হলো একদিন ডিঙি চড়ে জলবিহার করবেন। ধনপতিবাবু তার বন্ধুর সকল শখ মেটাতে দিবারাত্র প্রস্তুত ছিলেন। তাই ঠিক হলো নবীনমোহনকে একদিন ডিঙিতে চড়িয়ে বিলের ভিতর এক চক্র ঘুরিয়ে আনা হবে। আমি একটি খুব ভালো দেখে ডিঙি জোগাড় করলাম। সেই ডিঙিতে নবীনমোহনকে নিয়ে যাবার বন্দোবস্ত করলুম। তারপর সেই ডিঙি একেবারে পাড়ের সঙ্গে সেঁটে দেওয়া হলো, যাতে তার চড়তে কোনো কষ্ট না হয়। তিনি এক পা লাফিয়ে ডিঙির মধ্যিখানে গিয়ে বসলেন। অমনি তার গুরু ভারে ডিঙির মাঝখানটা ভেসে গেল, আর তিনি একটা কুণ্ডুলির আকার ধারণ করলেন। পা দুটো উঁচু হয়ে উঠল, মাথাও তাই। বাদ বাকি দেহ এক হাত জলে ডুবে গেল। ধনপতিবাবু অমনি নবীনমোহন জলে ডুবে মরল বলে চিৎকার করতে লাগলেন। আমরা ছুটে গিয়ে দেখলুম তার জলে ডোবার কোনো ভয় নেই, কিন্তু তাকে ওই ডিঙির খোল থেকে উদ্ধার করাই কঠিন। টেনে বার করা যাবে না, নিজেরও বেরিয়ে আসবার শক্তি নেই। তখন কড়া দিয়ে আর কুড়ুল দিয়ে ডিঙিটাকে দুখণ্ড করা হলো, আর নবীনমোহনের কোমরে কাছি দিয়ে বাঁধা হলো। একটি চাকর সেই এক হাত জলে নেমে তাকে ঠেলতে লাগলো, আর দুজন সর্দার সেই কাছি টানতে লাগলো। ডিঙির আধখানা এধারে আধখানা ওধারে চলে গেল। সহজে নয়, জেলেরা লগি মেরে সরিয়ে দিল। তারপরে নবীনমোহনকে ডাঙায় তোলা হলো। তিনি ডিঙির তলার পাঁকে গেঁথে গিয়েছিলেন। তার পরনে ছিল ঢাকাই ধুতি। তাকে দেখে মনে হলো তিনি একটি একমেটে ঠাকুরের প্রতিমা। তখনই স্থির হলো যে তারা পরদিন সকালেই কলকাতা ফিরে যাবেন। হলো তাই, তারা যেভাবে এসেছিলেন সেইভাবেই স্টেশনে গেলেন। এ গল্প তোমাদের বলছি এই শিক্ষা দেবার জন্য যে কখনো মোটা হইও না। অবশ্য কি করে যে মোটাকে রোগা করা যায় তা আমি জানি নে, স্বয়ং ধনবন্তরীও জানেন না। তবে বেশি মোটা না হবার হয়তো দু চারটি সোজা উপায় আছে, যেমন অতিভোজন না করা, চলে ফিরে বেড়ানো। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প পাঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।